সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে তোমাদের সাথে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটির 2017 এবং 18 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সমাধান করে দেখাবো। তোমরা ইতিমধ্যে জানো চ্যানেলের ভিতর আমি বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ প্রায় অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং সেগুলোর উত্তর তোমাদের সাথে শেয়ার করি। তো সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে 17 এবং 18 শিক্ষাবর্ষের সিবাসু যেটাকে সংক্ষেপে বলা হয় সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র নিয়ে আসছি। এর আগে আমি তোমরা চ্যানেলের ভিতর যে দেখতে পারো এটা একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টের ভিতর আমি 2018 এবং 19 শিক্ষাবর্ষের প্রশ্নপত্রের সমাধান দিয়েছি অলরেডি, আজকে 17 এবং 18। তো চলো কথা বেশি বাড়াবো না, আজকে সরাসরি ভিডিওতে চলে যাব। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। 1 নম্বর প্রশ্নটা বলছে এন্ট্রপির একক কি। এন্ট্রপির একক হচ্ছে আমাদের, এন্ট্রপির সূত্রটা কি আমরা জানি, হচ্ছে এন্ট্রপি ডিএস সমান ডি কিউ ডিভাইডেড বাই ডি টি, তাই না? এটা আমাদের সূত্র। তাহলে এখানে কিউ তাপমাত্রার এটা একটা আমাদের সূত্র না, তাহলে কিউ জে ডিভাইডেড বাই টি, টি কি পার কেলভিন, তাই না? কেলভিন, তাহলে কি জুল পার কেলভিন, ঠিক আছে? এটা আমাদের এন্ট্রপির একক হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করি আমরা। এন্ট্রপির একক এটা আছে জুল পার কেলভিন, এটা মুখস্থ রাখো। এরপরে পরবর্তী প্রশ্নটা আছে, আমি কিন্তু সবগুলো প্রশ্ন হ্যান্ড ক্যালকুলেশন দেখাই, যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো এগুলা। একটি কারণ ইঞ্জিনের 127 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কর্মরত রয়েছে, কর্মদক্ষতা কত? আচ্ছা, কর্মদক্ষতার সূত্র কি? এটা সমান জানি হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু, খেয়াল করো, টি1 - টি2 ডিভাইডেড বাই টি1 ইন্টু 100%, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে ইটা সূত্র। তাহলে এখানে টি1 কত? 127 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 127 ডিগ্রি সেলসিয়াস মানে কি? 127 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু আমাদের 400 কেলভিন, তাই না? 400 কেলভিন না, 273 + 127, তাহলে 400 কেলভিন। তাহলে 400 মাইনাস টি2 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা সমান কত? 300 কেলভিন ডিভাইডেড বাই 400 তো ইন্টু 100। তাহলে আমাদের উপরে থাকে 100 ডিভাইডেড বাই 400 ইন্টু 100। তো আমরা যদি এবার একটু করি, 100 দ্বারা 400 কে ভাগ করলে 4, 4 দ্বারা 100 কে ভাগ করলে 25, অর্থাৎ আমাদের উত্তর হবে 25%, ঠিক আছে? আমাদের কর্মদক্ষতা এটা হবে 25%। কোনটি সবচেয়ে, কি বলছে, কোনটি সবচেয়ে দুর্বল বল? আচ্ছা, আমরা সবগুলো একটু পর্যালোচনা করি। আমাদের ক্ষেত্রে মহাকর্ষ বল, যেটা মহাকর্ষ, সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ান হলে, মানে মহাকর্ষ বল যদি ওয়ান হয়, আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে আমাদের 10⁻30। আর তড়িৎ চৌম্বকীয় বল সেটা আমাদের হয় হচ্ছে 10⁻39। এবং সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻41। তাহলে একটু খেয়াল করো, মহাকর্ষ বল যদি ওয়ান হয়, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে আমাদের 10⁻30। আর তড়িৎ বল হচ্ছে 10⁻39, ঠিক আছে? তড়িৎ বল হচ্ছে আমাদের 10⁻39, আর তড়িৎ চৌম্বকীয় বল আর সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻41। তাহলে আমাদের সবচেয়ে দুর্বল কোনটা? মহাকর্ষ 10⁻1 ওয়ান, তাহলে এটা আমাদের মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল, ঠিক আছে? 14 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 14 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে 500 গ্রাম ভর এবং ভর 500 গ্রাম মানে কি, এম সমান হাফ কেজি দেওয়া আছে, তাই না? 1/2 কেজি। 500 গ্রাম ভর এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সলিড সিলিন্ডারের অক্ষ বরাবর মোমেন্ট কত? তার মানে কি, জড়তা ভ্রামক বের করতে বলছে। তাহলে ভর পাইছি, তারপর ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার, মানে কি 10/100 মিটার, তাই না? তার মানে 1/10 মিটার। 1/10 মিটার। এখন আমরা জড়তা ভ্রামক আই সমান কি জানি? হাফ এম আর স্কোয়ার। সিলিন্ডারের ক্ষেত্রে জড়তা ভ্রামক আই সমান জানি হাফ এম আর স্কোয়ার। তাহলে 1/2, এম হচ্ছে 1/2, আর হচ্ছে আমাদের 1/10, মানে 1/10 এর স্কোয়ার, ঠিক আছে? হাফ এম আর স্কোয়ার। তাহলে এটা সমান লিখতে পারি 1/4 ইন্টু 1/100, তাই না? 1/100। তাহলে আমরা একটু কাজ করি, 1/4 সমান কি? এটা তো তোমরা অনেকে ভাববা যে এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো, তাই না? এটা দেখো করা যায়। 1/4 মানে হচ্ছে 0.25, এটা তো আমরা জানি, তাই না? ইন্টু 10⁻²। তাহলে এটা সমান কি লেখা যায়? এক ঘর যদি পিছিয়ে দেয় তাহলে 2.5 ইন্টু 10⁻³ লেখা যায়। এটা তো জানো, তাই না? আর জড়তা ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, মানে এই যে এম আর স্কোয়ার কেজি মিটার স্কোয়ার। একটি নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের গতিশক্তি
আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে তার কিসের উপর? আচ্ছা দেখো, নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে শক্তির সূত্র কি? ই সমান 3/2 nRT। গ্যাসের গতিশক্তি সমান জানি হচ্ছে ই সমান 3/2 nRT। তাহলে শক্তি কার উপর নির্ভর করতেছে? তার তাপমাত্রার উপর নির্ভর করতেছে না? তাহলে তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে, এই যে তাপমাত্রা টির উপর নির্ভর করতেছে। এরপরের প্রশ্নটা বলছে, তিনটি অণুর বেগ দেওয়া আছে। একটা হচ্ছে 20 মিটার স্কোয়ার, আর একটা হচ্ছে 25 মিটার স্কোয়ার, এবং আর একটা 30 মিটার স্কোয়ার। তাদের মধ্যে মূল মূল গড় বর্গবেগ কত? আচ্ছা, মূল গড় বর্গবেগের সূত্র আমরা সিআরএমএস সমান কি জানি? সিআরএমএস সমান জানি হচ্ছে √C1 এর স্কোয়ার প্লাস C2 এর স্কোয়ার প্লাস C3 এর স্কোয়ার ডট ডট, মানে যতগুলো থাকবে ততগুলো স্কোয়ার করে যোগ করে দিব। আর যতগুলো পদ থাকবে ততগুলো আমরা তত দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা একটু করি এই অঙ্কটা। দেখি আমাদের কত দেওয়া আছে। প্রথমে 20 স্কোয়ার, 20 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 25 স্কোয়ার দেওয়া আছে, 25 দেওয়া আছে, তারপর 30 দেওয়া আছে। তাহলে 30 স্কোয়ার ডিভাইডেড বাই 3, তিনটা পদ দেওয়া আছে। তাহলে আমরা একটু এগুলো যোগ করে রুট করে দিই। তাহলে 20 স্কোয়ার মানে কি 400, 25 স্কোয়ার মানে 625, প্লাস 30 স্কোয়ার মানে 900, ঠিক আছে, 900 ডিভাইডেড বাই 3। এখন আমরা 400 আর 625, তাহলে কত হলো আমাদের? 1025, 1025 আর 900 কত? 1925, তাই না? হ্যাঁ, 1925 ডিভাইডেড বাই 3। তাহলে এই 3 দ্বারা যদি 19-কে ভাগ করি আমাদের কত হয়? আচ্ছা, একটু সাইডে করি। 1925 ডিভাইডেড বাই 3, 3 দ্বারা 19-কে ভাগ করলে আমাদের 3 6 18, হাতে থাকে 1, তাহলে কত হয়? 12। এই 2 নীল পারে 12 হয়। তাহলে 3 দ্বারা 12-কে ভাগ করলে আমাদের 4। তারপর আমাদের কত থাকে? শুধু 5 থাকে, তাই না? 5-কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে 1 দশমিক কিছু একটা আসবে, তাই না? তাহলে 641, তাহলে √641 এটাই আসবে, তাই না? 41 দশমিক সামথিং আসবে, কিন্তু অত তো আমরা নিব না। আচ্ছা, আমরা 25 স্কোয়ার কত জানি? 625 না? 25 স্কোয়ার 625, তাহলে 641-এর রুট কত হবে? 25 দশমিক কিছু একটা হবে, 25 দশমিক সামথিং আসবে। 25 দশমিক সামথিং উত্তর কয়টা আছে? একটাই আছে, শুধুমাত্র ক নাম্বার, তাই ক নাম্বারটা অপশন উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর প্রশ্নটা খেয়াল করো। দেখো, কোনো প্রশ্ন যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি অবশ্যই সেটা তোমার জন্য শর্ট ভিডিও বানিয়ে হোক বা পূর্ণাঙ্গ ভিডিও বানিয়ে হলেও তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব। দেখো, একটা জিনিস আমি বুঝাইতে হয়তোবা ভুল হয়ে যায়, অনেক সময় ক্যামেরার সামনে কথা বলতে গেলে ভুল হয়ে যায়। সেটা যদি ভুল হয় তোমরা আমাকে কমেন্টে জানা দিবে, আমি ঠিক করে আবার ঠিক করে তোমাদেরকে পাঠায় দিব। বায়ুর বুদবুদ তৈরি হওয়ার ক্ষেত্রে কি ক্রিয়া ঘটে? বায়ুর বুদবুদ তৈরি হওয়ার ক্ষেত্রে বাষ্পীকরণ ক্রিয়া ঘটে। কারণ কি? খেয়াল করো, আমাদের যখন পানি ফুটন করা হয় তখন আমাদের কি হয়? সেটা বাষ্প আকারে চলে যায়। ঠিক আছে? বাষ্প আকারে বায়ুতে চলে যায়। এই বায়ুতে যে আমাদের বুদবুদটা কিন্তু সৃষ্টি করে পানির উপরে, বলো না? এটা মূলত কোন জায়গায়? বায়ুর স্তরে না? তাহলে বাষ্পীকরণ প্রক্রিয়া। এখন বলতে পারো স্ফুটনাঙ্কতেও হয়। আসলে স্ফুটনাঙ্কে তো তোমার যেটা পানি বা অন্যান্য কোনো পদার্থের যে মানে বাষ্প হওয়ার যে ধাপটা, সেটা হচ্ছে উড়ে যাওয়ার যে ধাপটা, সেটাই হচ্ছে গিয়ে আমাদের স্ফুটনাঙ্ক। অর্থাৎ স্ফুটনাঙ্ক হচ্ছে ওই তাপমাত্রাটাকে স্ফুটনাঙ্ক বলে। এটা কোনো প্রক্রিয়া না, এটা তাপমাত্রা। স্ফুটনাঙ্ক হচ্ছে পানির ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর বরফের ক্ষেত্রে হচ্ছে পানির ক্ষেত্রে গলনাঙ্ক হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস। এগুলো একটা তাপ। এগুলো কোনো প্রক্রিয়া না বা ক্রিয়া না। তাই আমাদের বাষ্পীকরণ ক্রিয়া হবে, ঠিক আছে। 1 কিলোওয়াট আওয়ার কত? এটা মুখস্থ করবা। 3.6 ইন্টু 10⁵ জুল। এখন এটা আমরা নর্মালি করব। 1 কিলোওয়াট আওয়ার, তাই না? 1 কিলোওয়াট আওয়ার। আচ্ছা, এই কিলোটাকে আগে উঠাই, তাহলে কি করবে? 1000 গুণ করব ওয়াট আওয়ার, ঠিক আছে। তাহলে 1000। এখন আমরা ঘন্টাকে তুলবো। তাহলে ঘন্টাকে তুললে কি হয় আমাদের? ঘন্টাকে তুললে 3600 দ্বারা গুণ করতে হবে, 3600 সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ড। তাহলে এটা সমান কি লেখা যায়? 36 ইন্টু 10⁵ জুল। ওয়াট সেকেন্ড গুণ করলে পরে এটা আমাদের কাজের একক জুল হয়, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর সঠিক চলে আসলো। অর্থাৎ কিলো আছে, তাহলে এটাকে তুলে দিলাম, 1000 দ্বারা গুণ করলাম, তারপর আওয়ার আছে, তাহলে এটাকে তুলে দিলে 3600 দ্বারা গুণ করে দিলে এটা আমাদের উত্তর চলে আসে। এরপরের প্রশ্নটা বলছে, এসআই পদ্ধতিতে শক্তির একক কি? এসআই পদ্ধতিতে শক্তির একক কি বলো? এসআই পদ্ধতিতে শক্তির একক জুল, ঠিক আছে। এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে আমাদের জুল। শক্তির একক জুল। নিউটন হচ্ছে বলের একক হচ্ছে নিউটন। তারপর ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে আমাদের ওয়াট, ঠিক আছে, ওয়াট। আর ভোল্ট হচ্ছে বিভবের একক হচ্ছে ভোল্ট। বিভব পার্থক্যের একক হচ্ছে আমাদের ভোল্ট, ঠিক আছে।
সেলসিয়াস স্কেলে মৌলিক ব্যবধানকে সমান কত ভাগে ভাগ করা হয়? অর্থাৎ মৌলিক ব্যবধান বলতে কি? এই যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের যে মধ্যবর্তী যে ব্যবধান আছে, তাহলে সেলসিয়াস স্কেলে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের ব্যবধান কত? ১০০ না? ১০০ ডিগ্রি সেলসিয়াস না? এটাকে কত ভাগ করি আমরা? ১০০ ভাগ করি। ঠিক আছে? সরি, ১০০ ভাগ করি। আর ফারেনহাইট স্কেলে ১৮০ ভাগ করি। তারপর হচ্ছে রোমার স্কেলে ৮০ ভাগ করি। শুধু ৮০ ভাগ। ২৭৩ কোনো ভাগ করা হয় না। আর ১০০ ভাগ করা হয়েছে আমাদের সেলসিয়াস স্কেলে। ঠিক আছে? এই ৩ টা ৪ টা মনে রাখলেই হয়ে যাবে আশা করি। ইলেক্ট্রোভোল্ট কিসের একক? আচ্ছা, এটা আমরা একটু করে নেব। খেয়াল করো। ইলেকট্রন ইলেকট্রোভোল্ট। আচ্ছা, ডাব্লু সমান আমরা কি জানি? ভি কিউ। এটা কি ডাব্লু কি কাজ না? তাহলে কাজ সমান ভি হচ্ছে গিয়ে ভোল্ট, বিভব পার্থক্যের ভোল্ট হচ্ছে গিয়ে ভি। আর ইলেকট্রন কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ না? তাহলে ভি কি সরি, এই কিউ তো আদানকে কি দ্বারা প্রকাশ করে? ই দ্বারা প্রকাশ করে। অর্থাৎ কি ইলেকট্রন ভোল্ট, এটাকে কি দ্বারা কিসের একক? এটা আমাদের কাজের একক না? বুঝতে পারছো কি? আমি একটু বলতে মানে একটু উল্টাপাল্টা করে ফেলছি। ডাব্লিউ সমান ভি কিউ। এখন আমরা এককটা বসাই। আদানের একক হচ্ছে ই, আর ভির একক ভোল্ট। তাহলে হচ্ছে গিয়ে আমাদের ইভি ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে কাজের একক। ঠিক আছে? প্রশ্ন দুইবার দেখলাম, একটু প্রথমে বলতে উল্টাপাল্টা করছিলাম। একটি পাথরকে একটি পাথরকে চাঁদ থেকে পৃথিবীর পৃষ্ঠে আনা হলে কি পরিবর্তন ঘটে? একটি পাথরকে যদি চাঁদ থেকে আনা হয় পৃথিবীর পৃষ্ঠে হয়, একটা পাথর, এই পাথরকে চাঁদ থেকে পৃথিবীর পৃষ্ঠে আনা হয়েছে, বুঝতে পারছো? এটা হচ্ছে চাঁদে ছিল, পৃথিবীতে আনা হয়েছে, পৃথিবীর ওপর আনা হয়েছে। এটা আনা হলে এটার কি হবে? এটা ভর একই থাকবে। ঠিক আছে? কিন্তু ওজন পরিবর্তন হবে কেন? এখন খেয়াল করো, চাঁদে ওজন কত? চাঁদে হচ্ছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? এটা মুখস্থ রাখো। আর পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা মুখস্থ করো। অর্থাৎ এদের পরিবর্তনটা এখানে হচ্ছে, ওজনে পরিবর্তন হয়েছে কিন্তু ভর একই থাকবে। চু- তড়িৎ ক্ষেত্রে বিচ্যুত হয় কি? যদি খেয়াল করো, তড়িৎ ক্ষেত্রে বিচ্যুত হয় কি? তড়িৎ ক্ষেত্রে আমাদের কি বিচ্যুত হয়? আমরা একটু খেয়াল করি, এই জিনিসটা আমি একটু তোমাদের আঁকে দেখাচ্ছি, একটু ওয়েট। খেয়াল করো, চিত্রটা আমিও অত ভালো বুঝতেছি না, তবু তোমাদেরকে আমি মুখে বলে দিচ্ছি। অর্থাৎ হচ্ছে আমাদের যে ৩ টা কণা আছে, আলফা, বিটা এবং গামা কণা। এই আলফা, বিটা এবং গামা কণার মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে আলফা কণা হচ্ছে ২টা দ্বারা বিচ্যুত হয়। তড়িৎ ক্ষেত্রেও বিচ্যুত হয়, চৌম্বক ক্ষেত্রেও বিচ্যুত হয়। কিন্তু তাহলে আমাদের উত্তরটা আগে খেয়াল করি। তড়িৎ ক্ষেত্রে বিচ্যুত হয় কোনটি? আলফা কণা বিচ্যুত হয়। ঠিক আছে? এখন যদি বিটা কণা হয়, বিটা কণা আমাদের হচ্ছে আমাদের বিটা কণাটা, এটা আমাদের তড়িৎ ক্ষেত্রে বিচ্যুত হয় না, কিন্তু চৌম্বক ক্ষেত্রে আমাদের বিচ্যুত হয়। ঠিক আছে? যেটা কালো কালি দ্বারা দেখাইছি। আর যদি গামা কণা যেটা, সেটা হচ্ছে আমাদের গামা কণাটা কোনো ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, সেটা সরাসরি চলে যায়। বুঝতে পারছো? তাহলে আমাদের উত্তরটা কি হবে? এটা একটু আরেকবার, যদি বুঝতে না পারো আমার কথা, আরেকবার একটু শোনো, আমি সঠিকভাবে বলেছি এবার। তোমরা এটা শুনলে পারে তোমাদের আর সমস্যা থাকবে না। তাহলে তড়িৎ ক্ষেত্রে বিচ্যুত হয় আলফা কণা। আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান শূন্য হবে? দেখো, এটা পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান শূন্য হবে? আমরা জির সূত্রটা লিখে নাই। জি সমান হচ্ছে, আমরা পাই হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এইচ উচ্চতায়, তাই না? আর প্লাস এইচ উচ্চতা, আর প্লাস এইচ এর হোল স্কয়ার, এটা আমরা সূত্র জানি। এখন বলছে হচ্ছে জির মান কত? জির মান হচ্ছে কেন আমাদের শূন্য হতে বলছে, তাই না? জির মান শূন্য হতে বলছে। এখন খেয়াল করো, এই দুটো তো আমাদের ধ্রুব, তাই না? তাহলে ওই ধ্রুবকে কত দ্বারা ভাগ করলে পরে আমাদের শূন্য উত্তর আসবে? এটা অবশ্যই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার মানটা ইনফিনিটির সমান হতে হবে। না হলে কিন্তু আমাদের জির মানটা শূন্য আসবে না। এটাই উত্তর হবে, মানে অর্থাৎ পৃথিবীর বাইরে একটা বস্তু থাকুক না না কেন, যত ছোট বস্তু থাকুক না কেন, তার উপর পৃথিবীর মানে তার টান থাকবেই। বুঝতে পারছো? এটা আমাদের অভিকর্ষ ত্বরণ থাকবেই। এখন এটা হচ্ছে গিয়ে আমার মতে এটা ইনফিনিটি হয়, কিন্তু এখানে r/2 উত্তর দিছে। আমি কেন উত্তর দিছে এটা আমি জানি না। এমন ইনফিনিটি অপশনটাও নাই। আসলে যদি এই প্রশ্নটা কেউ পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবা। তবে আমার মতে এটা ইনফিনিটি হওয়ার কথা। ঠিক আছে? ইনফিনিটি হওয়ার কথা। এক্স-রে এর মধ্যে চার্জের পরিমাণ কত? এক্স-রে এর মধ্যে চার্জের পরিমাণ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে এবার তোমাদের কাজে আসবে। এক্স-রে এর মধ্যে চার্জের পরিমাণ। আচ্ছা, খেয়াল করো, এক্স-রেটা কি? এক্স-রেটা একটা রঞ্জন রশ্মি না? অর্থাৎ এটা একটা আলো না? আলো। এটা তো একটা আলো।
তাই না? আলোর ভিতর কি চার্জ থাকবে? চার্জ কখন থাকবে? যার ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। কিন্তু আলোর ভিতর দিয়ে তো কখনো ইলেকট্রন প্রবাহিত হয় না। তাই এটার ভিতর এটার কোনো চার্জ থাকবে না। অর্থাৎ চার্জ শূন্য হবে। এরপরে আমরা ম্যাথ অংশে চলে আসছি। আমরা এতক্ষণ ধরে ফিজিক্স অংশটা সমাধান করলাম। এখন ম্যাথ অংশটা চলে আসছি। আমাদের দেওয়া আছে একটা সমীকরণ x স্কয়ার মাইনাস 2x প্লাস p প্লাস 1 দেওয়া আছে। এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান হওয়ার শর্ত। আচ্ছা, আমরা সূত্র কি জানি? বি স্কয়ার মাইনাস 4ac, এটা যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে আমাদের মূলদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে বি স্কয়ার, বি কত দেওয়া আছে? -2, তাই না? তাহলে -2 এর স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু সি হচ্ছে পি প্লাস 1। ঠিক আছে, এটা আমাদের শূন্যের চেয়ে বড় হতে হবে। তাহলে 4 মাইনাস 4p, 4 মাইনাস 4p মাইনাস 4, এটা শূন্যের চেয়ে বড়। তাহলে এই ফোর বাদ গেল, তাহলে -4p। তাহলে এখন আমরা আমাদের তো শুধু পি এর মান লাগবে, তাই না? তাহলে আমরা উভয় পক্ষকে যদি -4 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের চিহ্নটা পরিবর্তন, চিহ্নটা ঘুরে যাবে, অর্থাৎ অসমতার চিহ্নটা ঘুরে যাবে। উভয় পক্ষকে -4 দ্বারা, অর্থাৎ কোনো সংখ্যা অসমতার ক্ষেত্রে যদি মাইনাস দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু অসমতার চিহ্নটা উল্টে যায়। ঠিক আছে, এরকম থাকলে এরকম এরকম হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে -4 দ্বারা ভাগ করার কারণে পি প্লাস 0, পি শূন্যের চেয়ে ছোট হবে। এটা আমাদের সঠিক উত্তর। এক্স অক্ষের সমীকরণ কি বলো? এক্স অক্ষের, এটা তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা কমেন্ট করে জানাও। এক্স অক্ষের সমীকরণ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষের সর্বদা ওয়াই এর মান শূন্য থাকে, তাই এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0। আর এটা হচ্ছে এক্স এর মান সর্বদা শূন্য থাকে, তাই এখানে এক্স সমান 0, এটা আমাদের সমীকরণ। ঠিক আছে, লিমিট, এটার মান জানতে চাইছে, লিমিট এক্স টেন্স টু 0। এটার মান বলছে যে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 9। এটা অনেকে অনেক কিছু করবা, কিন্তু কোনো কিছু করার দরকার নেই, এক্স এর মান ডিরেক্ট বসাই দাও। বসাই দিলে হচ্ছে রুট ওভার 0 মাইনাস 3 ডিভাইডেড বাই 0 মাইনাস 9। তাহলে এটা কি আসে? 3/9। এই যে মাইনাস মাইনাস বসাই দিলাম, তাহলে 1/3, এটাই আমাদের সঠিক উত্তর। এটা সরাসরি বসাই দিলেই হবে। এরপরের প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নটা কিন্তু বেশ সহজ ছিল। সবগুলো প্রশ্ন কিন্তু বেশ সহজ, আমি কিন্তু ভালোভাবে করানোর চেষ্টা করতেছি। এখন বলছে একটা রেখা দেওয়া আছে, √3 ইন্টু এক্স মাইনাস √3 এক্স প্লাস 3 আমরা একটু সাজায় লিখলাম, সমান 12। আর আরেকটা দেওয়া আছে এক্স কজ আলফা মাইনাস এক্স কজ আলফা মাইনাস ওয়াই সাইন আলফা সমান পি। এই দুটা যদি একই সরলরেখা হয় তাহলে এখানে আলফা এর মান কত? আচ্ছা, খেয়াল করো, দুটো সরলরেখা যদি একই হয় তবে এদের অনুপাত সমান হয়, অর্থাৎ সহগ অনুপাত সমান হয়। তার মানে এটা মাইনাস, এটা হবে -√3 ডিভাইডেড বাই কজ আলফা সমান হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই মাইনাস সাইন আলফা। ঠিক আছে, এটা আমাদের অনুপাত সমান হয় 12 ডিভাইডেড বাই পি। ঠিক আছে, পির মান বের করতে হলে এখান থেকে বের করতে পারতাম। তাহলে আমাদের যেহেতু আলফার মান জানতে চাইছে, তাহলে আমরা এক কাজ করব, এই সাইন আলফাটাকে আমরা এই পাশে দিয়ে দেব আর এটাকে আমরা এই নিচে পাঠিয়ে দেব। তাহলে আমাদের সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা, সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা সমান 3 ডিভাইডেড বাই √3। কিভাবে? মাইনাস, এই যে মাইনাস আর মাইনাস কিন্তু বাদ গেছে। ঠিক আছে, তাহলে এটা ভাগ করলে √3 থাকে। তাহলে সাইন আলফা বাই টেন কজ আলফা সমান টেন আলফা হয়, টেন আলফা সমান √3। তাহলে টেন কত ডিগ্রির মান? √3। টেন 60 ডিগ্রির মান কিন্তু √3। এইভাবে উত্তরটা আসবে। ঠিক আছে, এখন যদি পির মান বের করতে বলে তাহলে এই যে এই দুটা ব্যবহার করলে কিন্তু পির মানটা চলে আসবে। এই প্রশ্নটা ভুল দেওয়া আছে, এই প্রশ্নটা তোমাদের করা লাগবে না। এই প্রশ্নটা এখানে মানে এখানে প্রশ্নে ভুল ছিল না, এখানে যারা তুলছে তারা ভুল করেছে। খেয়াল করো, এরপরের প্রশ্নটা কি বলছে? 31 নম্বর প্রশ্নটা, এখানে একটা উপবৃত্ত দেওয়া আছে, 2x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস 2x প্লাস 1। এইটা একটা উপবৃত্ত দেওয়া আছে, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। এটা আমাদের এটা হচ্ছে আমাদের a স্কোয়ার, আর এখানে 1 আছে, এটা হচ্ছে আমাদের b স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে ই সমান √1 মাইনাস ছোটটার স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার স্কোয়ার, অর্থাৎ হচ্ছে b স্কোয়ার বাই a স্কোয়ার, তাই না? তাহলে আমরা মানগুলো বসা দিই, 1 মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 1, স্কোয়ারের মান দেওয়া আছে 2। তাহলে এটা √1 মাইনাস 1/2, অর্থাৎ একে থেকে হাফ বিয়োগ করলে আমাদের 1/2 থাকে। তাহলে এটা আমরা রুট করলে পরে 1/√2 থাকে। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে 31 নম্বর। 32 নম্বর প্রশ্নে আসো। 32 নম্বর প্রশ্নটা কি বলছে? খেয়াল করো, 32 নম্বর প্রশ্নটা বলছে যে সাইন আলফা মাইনাস সাইন বিটা সমান 2। খেয়াল করো, আমরা একটু লিখি, সাইন আলফা মাইনাস সাইন বিটা সমান 2। আর আরেকটা বলছে হচ্ছে কজ আলফা
মাইনাস কস বিটা সমান 3। এখন cos আলফা মাইনাস বিটা এর মান চাইছে। আমরা কোনো কিছু করব না। তাহলে আমরা জাস্ট 1 স্কয়ার করে 2 1 আর 2 স্কয়ার করে যোগ করে দিব। তাহলে আমাদের কি হয়? sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা। ঠিক আছে? মাইনাস 2 sin আলফা 2 sin আলফা sin বিটা। ঠিক আছে? 2 sin আলফা sin বিটা প্লাস 1 নাম্বার গেল। 2 নাম্বারে আমরা স্কয়ার করে যোগ করে দিব। তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা cos স্কয়ার বিটা তারপর মাইনাস টু কজ আলফা কজ বিটা। আর এই দুটো যোগ করলে এটার স্কোয়ার করে আর এটার স্কোয়ার করে যোগ করলে আমাদের 9 প্লাস 9 আসে, তাই না? তাহলে এই সাইন স্কোয়ার আলফা আর এই সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা সমান 1। তারপরে সাইন স্কোয়ার বিটা কজ স্কোয়ার বিটা, তাহলে এটা সমান 1। এখান থেকে -2 কমন নেই, -2 কমন নিলে পরে 2 ইন্টু সাইন আলফা সাইন বিটা প্লাস কজ আলফা কজ বিটা হয়। অঙ্কটা কি বুঝতে পারতেছো? সমান আমাদের 13 আসলো, ঠিক সরি, হ্যাঁ, 4 আর 9 হচ্ছে 13। তাহলে আমরা -2, এইটার সূত্র কি জানি? সাইন আলফা সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস কজ আলফা ইন্টু কজ বিটা। এটার সূত্র জানি হচ্ছে আমাদের কজ আলফা মাইনাস বিটা। ঠিক আছে? কজ আলফা মাইনাস বিটা সমান কি আসলো? এই 13 থেকে 2 বাদ দিলে কি হয় আমাদের? 11। তাহলে কজ আলফা মাইনাস কজ বিটা সমান এটা আমরা 11/-2, অর্থাৎ এটা আমাদের ঘ নাম্বারটা উত্তর আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে? 11 নম্বর। এরপরের প্রশ্নটা খেয়াল করো, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ বর্গ করে যোগ করে দিলে পারে এটা চলে আসে সরাসরি। এত বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা অঙ্কটা করলে নিজে নিজে করলে এটা অনেক ছোট হয়ে যাবে, ছোট দেখতে পারবা। এরপরের প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নটা দেওয়া আছে আমাদের 4 রুট ওভার 4 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার x মাইনাস 1। এই সমীকরণের সমাধান চাইছে, তার মানে এই সমীকরণে x এর মান চাইছে। আচ্ছা, এটা সমান আমরা লিখতে পারি না 2 স্কয়ার টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার x মাইনাস 1। এটা লেখা যায় তো, তার মানে 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 সমান 2 টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারি? এই 2, যেহেতু আমাদের এদের ভিত্তি মিলে গেছে, তাহলে 4x প্লাস 2 সমান x মাইনাস 1 লেখা যায়। তাহলে আমাদের এখান থেকে প্রায় 3x সমান হচ্ছে 3x সমান -3। তাহলে x এর মান কত হয়? -1। 3 দ্বারা ভাগ করলে x এর মান -1 আসে। এটা আমাদের উত্তর আছে খ নাম্বারে। এরপরের প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নটায় দেওয়া আছে যে একটা বিন্দু দেওয়া আছে -3 -5। ঠিক আছে? একটা বিন্দু দেওয়া আছে -3 -5 আর আরেকটা বিন্দু দেওয়া আছে হচ্ছে আমাদের 4k। এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 9√2। তাহলে k এর মান কত? আচ্ছা, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি জানি আমরা? 4 মাইনাস মানে হচ্ছে +5 এর হোল স্কয়ার প্লাস কে মাইনাস মাইনাস মানে হচ্ছে +3 এর হোল স্কয়ার সমান 9√2 এর উপর স্কয়ার করে দিব। এটা এই যে রুট থাকে, এটা আমরা এই পাশে স্কয়ার করে দিব। তাহলে 4 আর 5 কত? 9। 9 এর উপর স্কয়ার করলে 81 প্লাস এটা আমরা স্কয়ার করে দিলাম কে স্কয়ার প্লাস 6k প্লাস 9 সমান আমাদের 9 এর উপর স্কয়ার করে দিলে কি হয়? 81 আর √2 এর উপর স্কয়ার করে দিলে 2 হয়, তাই না? তাহলে এটা এইভাবে রাখলাম। তাহলে কে স্কয়ার প্লাস 6k কে স্কয়ার প্লাস 6k প্লাস 9 সমান এই 81 এই পাশে গেলে পরে 81 81 গুণন 2, এটা হয় হচ্ছে 162। 162 থেকে 81 বাদ দিলে পরে আমাদের 81 থাকে। তাহলে কে স্কোয়ার প্লাস 6k, এই 81 আমরা এই পাশে নিয়ে আসলে পরে কত হয় আমাদের? 72 হয়। ঠিক আছে? -72 থাকে। তাহলে -72 থাকলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি 6 × 12 = 72 লিখতে পারি, তাই না? তাহলে এটা সমান লিখতে পারি কে স্কোয়ার প্লাস 12k মাইনাস 6k, 12k মাইনাস 6k মাইনাস 72। তাহলে আমাদের উত্তর কি আসে? একটা আসে হচ্ছে -12k আর একটা হচ্ছে -12 আর একটা হচ্ছে +6। এটা আমাদের উত্তর আসবে -12 আর হচ্ছে +6। যে উত্তর যেটা থাকবে সেটাই আমাদের সঠিক উত্তর। যেহেতু এখানে আমাদের +6 দেওয়া আছে, সেটাতেও আমাদের +6 উত্তর হবে। এরপরে 35 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 35 নম্বর প্রশ্নটাই বলছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস, একটু তুলি প্রশ্নটা, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1। এটা সমান একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের বলছে খণ্ডিতাংশ x অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ আগে প্রকাশ করি। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y মাইনাস 1/2 সমান 0। তাহলে আমাদের x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা আগে জি আর এফ টা বের করে নেই। সরি,
এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2√g² - c, তাই না? 2√g² - c, তাহলে 2 × √g, এর মান কত? -2, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করে দিলে জির মান পাওয়া যায় না, তাহলে 1 পাওয়া যাবে, তাই না? -2 কে -2 দ্বারা ভাগ করে দিলে আমাদের 1 আসে, তাহলে 1² - c, c এর মান কত? এই যে মাইনাস হাফ আছে না, তাহলে মাইনাসে মাইনাসে +1/2, তাহলে এটা করলে ভাই 2 ইন্টু এটা হচ্ছে √3/2 হবে, তাই না? 1 আর 1/2, তার মানে কত? √3/2, অর্থাৎ √3/2। আমরা একটু করব, তাহলে হচ্ছে 2 ইন্টু √3/√2, তাহলে এটা √2 দ্বারা 2 কে ভাগ করলে পারে √2 হয়, অর্থাৎ √6 হবে। এটাই সত্যিকারের উত্তর হবে যে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য √6, কিন্তু এখানে কোনো সঠিক উত্তর দেওয়া নাই, তাই আমাদের এটা ব্লাঙ্ক প্রশ্ন। কিন্তু এখানে ওরা 2√2 দাগাইছে, এটা কিভাবে দাগাইছে আমি নিজেও জানি না। আমি নিজেও আর আমি তো তোমাদের প্রমাণ দেখাই দিলাম যে এটা √6 উত্তর হবে। এটা কোনো ভুল হয় নাই, এটাই সঠিক। এরপরের প্রশ্নটা দেওয়া আছে, 16 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি 16 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে? এই একটা বৃত্ত মনে করো, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার, আর এর মান আর সমান 16 সেন্টিমিটার, আর বলছে হচ্ছে বৃত্তের চাপ, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, এস সমান 4, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখন এইটা দুটা বাহু মিলে যে কোণটা তৈরি করছে এটা সমান কত? আমরা কি জানি? এস সমান আর থিটা, ঠিক আছে? এটা আমাদের এটা আমরা জানি। তাহলে থিটা সমান কি লেখা যায়? এস ডিভাইডেড বাই আর, এস এর মান কত? 4, আর আর এর মান হচ্ছে 16, তাহলে 1/4, অর্থাৎ 0.25, 0.25 আমাদের এটা কোণ উৎপন্ন করবে। এখন এটা কিন্তু ডিগ্রি কোণ না, এই থিটাটা কিন্তু রেডিয়ান, বুঝতে পারছো? এটা রেডিয়ান কোণ উৎপন্ন করবে। এরপরের প্রশ্নটা খেয়াল করো, দেওয়া আছে কোসেক থিটা মাইনাস সেক থিটা। কি দেওয়া আছে আমাদের? কোসেক থিটা, কোসেক থিটা মাইনাস সেক থিটা সমান 0, তাহলে আমরা এক পাশে একবার ডিরেক্ট লিখে নেই, কোসেক থিটা সমান সেক থিটা লেখা যায়। তাহলে আমাদের এটা কি লেখা যায়? 1/sin থিটা সমান 1/cos থিটা, 1/sin থিটা সমান 1/cos থিটা, তাহলে আমাদের এই সাইনটা ওই পাশে দিলে পরে আমাদের sin থিটা বাই cos থিটা সমান 1 হয়, অর্থাৎ tan থিটা সমান আমাদের 1। তাহলে এখানে tan কত ডিগ্রি মান? 1, tan 45 ডিগ্রির মান কিন্তু 1, ঠিক আছে? tan 45 ডিগ্রির মান 1। এখন সাইন থিটার মান কত? অর্থাৎ সাইন 45 এর মান কত? 1/√2 না? এটা আমাদের সঠিক উত্তর। 1/√2 এটাই উত্তর হবে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো সবগুলো সঠিক করে আসবা, দেখো যেভাবে শেখানোর চেষ্টা করতেছি, আর চ্যানেলের ভিতর যতগুলো ভিডিও আছে তোমরা যদি সবগুলো ভিডিও মনোযোগ দিয়ে দেখো, আমি নিশ্চিত তোমরা কৃষি গুচ্ছের যে কোনো একটাতে চান্স পাবে, আর সবার শেষের সিট হলেও তুমি চান্স পাবে, এটা নিশ্চিত বলা যায়। কারণ এখানে যত প্রশ্ন সলভ করা হয়েছে এগুলোই বারবার আসার চেষ্টা আসে আর কি। আচ্ছা, জেটের মান দেওয়া আছে 1 - i/√2, এখন বলছে z⁶ এর মান বের করো। আচ্ছা, z⁶ সমান আমরা কি লেখা যায়? z² z² তার উপর কিউব, তাহলে আমরা আগে z² বের করি, তাহলে z² বের করলে আমাদের কি লেখা যায়? 1 - i/√2 তার উপর স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি 1 - 2i প্লাস আই স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, এটা সমান লেখা যায় 1 - 2i, আর আই স্কোয়ারের মান লেখা যায় আমাদের -1 ডিভাইডেড বাই 2, তাহলে এটা সমান কি? এই 1 আর 1 তো বাদ গেল, তাহলে -2 কে 2 দ্বারা ভাগ করলে শুধু -i থাকে। এখন আমরা কি বলছিলাম? এটা তো আমাদের যে জেড স্কোয়ারের মান বের হলো, তাই না? জেড স্কোয়ারের মান বের হলো। এখন আমরা জেড কিউব বের করলেই তো আমাদের জেড স্কোয়ার তার উপর কিউব বের করলেই তো আমাদের z⁶ হবে, তাই না? তাহলে -i তার উপর কিউব করে দিব, তাহলে -i এর উপর কিউব করলে -i কিউব, i কিউব সমান আমরা কি জানি? i কিউব সমান হচ্ছে -i, জানি না? তাহলে আমরা লিখে দেই মাইনাস ইন্টু -i, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? বুঝতে পারছো কি এখানে? i কিউব এর মান হচ্ছে -i, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস i হয়ে যাবে, এটা আমাদের প্লাস i সঠিক উত্তর হবে। আমি যে অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক তোমাদের অধ্যায়ভিত্তিক যে প্লে লিস্ট করে দিছি ম্যাথের, সেখানে কিন্তু জটিল সংখ্যায় এই প্রশ্নটা আমি সমাধান করেছি, খেয়াল করো। তারপরে সাবানয়ন পদ্ধতিতে রসায়নে চলে আসছি। সাবানয়ন পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? সাবানয়ন পদ্ধতিতে আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না, অর্থাৎ যে তীব্র ক্ষারগুলা থাকে সেগুলো আমাদের ইউজ করা হয়, ঠিক আছে? সেগুলো আমাদের ব্যবহার করা হয় সাবানয়ন পদ্ধতিতে। ফরমালিন কি? ফরমালিনটা কি? আমাদের যে ফরমালিন সমান আমরা সূত্র জানি হচ্ছে 40%, সরি হ্যাঁ 40%
মিথানেলের জলীয় দ্রবণ, 40% মিথানেলের জলীয় দ্রবণ। আচ্ছা, এই মিথানেলকেই কিন্তু আমরা ফর্মালডিহাইড নামে ডাকি, ঠিক আছে? ফর্মালডিহাইড নামে ডাকি। তাহলে আমাদের 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণটাই কিন্তু আমাদের ফরমালিন, ঠিক আছে? কিন্তু এখানে 40% নাই, কাছাকাছি উত্তর দেওয়া আছে 37%। তাই আমাদের খ নাম্বার উত্তরটা হবে 37% ফর্মালডিহাইডের, আবার 37% মিথানল না কিন্তু, ঠিক আছে? আর 95%, 95.5% মিথানলের, ইথানোয়িক অ্যাসিডের 95.5% জলীয় দ্রবণকে, সেটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে? রেকটিফাইড স্পিরিট। তিনটা মুখস্থ করে নাও। একটা হচ্ছে একটা কি কি দেখলাম, এটা ভুলে গেলাম মাত্রই। ফরমালিন হচ্ছে 40%, মিথানলের জলীয় দ্রবণ, 95.5%। ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে রেকটিফাইড স্পিরিট। আর হচ্ছে আমাদের 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে আমাদের ভিনেগার। এই তিনটা মুখস্থ করবা কিন্তু, মুখস্থ অনেকগুলো ভিডিওতে বলছি, অনেকগুলো ভিডিওতেই আসছে, কৃষিতেই অনেকগুলাতে আসছে। এরপরের প্রশ্নটা খেয়াল করো। একটা যৌগ দেওয়া আছে, যৌগটা কি দেওয়া আছে? NH2 CH2 COOH। এই যৌগটার নাম কি? এই অ্যামাইনো অ্যাসিডের নাম কি? এটা হচ্ছে গ্লাইসিন। এটা মুখস্থ, আমার ভাই কিছু করার নাই, এটা মুখস্থ করতে হবে তোমাকে। এরপর একটা প্রশ্ন দেওয়া আছে, একটা বেনজিন দেওয়া আছে, একটা বেনজিন আমরা একটু আঁকাবো। একটা বেনজিন দেওয়া আছে, এই বেনজিনের বলছে হচ্ছে, মনে করো এই বেনজিনে এখানে ধরো হাইড্রোজেন আছে, বেনজিনটাই আমাদের দেওয়া আছে RCOCl, ঠিক আছে? এটা আমাদের উৎপন্ন করবে কি? এটা আমাদের উৎপন্ন করবে হচ্ছে, এটা আবার বৃত্ত তৈরি করলো কেন? হ্যাঁ, এটা আমাদের উৎপন্ন করবে, এই যে এই অংশটা আমাদের চলে আসবে, ঠিক আছে? সি, সরি, ওই অংশ না তো, একটু দুঃখিত, ভুল করে ফেলছি। এই অংশটা আমাদের এখানে চলে আসবে, বেনজিনের উপর চলে আসবে, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, করার পর এখানে হাইড্রোক্লোরিক, এই যে এই ক্লোরিন আর হাইড্রোজেন মিলে হাইড্রোক্লোরিক তৈরি করবে। অর্থাৎ কি, আমাদের ক্লোরিন সরে যাচ্ছে, তাহলে এটা আমাদের কোন বিক্রিয়া হবে? এটা আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা হবে, ঠিক আছে? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছো। এরপরে প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্নটা দেওয়া আছে, মিথাইল অরেঞ্জ নির্দেশকের অম্লীয় মাধ্যমে বর্ণ হচ্ছে। আচ্ছা, খেয়াল করো, মিথাইল অরেঞ্জ আমি একটু লিখে দিচ্ছি, এখানে তিনটা জিনিস আছে, আর প্রশ্নের উত্তরটাও এখানে ভুল আছে। মিথাইল অরেঞ্জ, এটা আমি গুগল করে দেখেছি, মিথাইল অরেঞ্জ হচ্ছে অম্লীয় মাধ্যমে লাল বর্ণ প্রদর্শন করে, অম্লীয় মাধ্যমে, অম্লীয়তে লাল। মিথাইল অরেঞ্জ, ক্ষারীয়তে হলুদ, ঠিক আছে? ক্ষারীয়তে আমাদের হলুদ। আর হচ্ছে নিরপেক্ষতে আমাদের কমলা। নিরপেক্ষ যদি থাকে, নিরপেক্ষতে আমাদের কমলা। এখানে গোলাপির কোনো অস্তিত্বই আমি খুঁজে পাই নাই, ঠিক আছে? তবে এখানে গোলাপি উত্তর দিচ্ছে, আমি জানি না সঠিক। যদি মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে থাকে, তাহলে এটা লাল বর্ণ অধিক্ষেপ তৈরি করবে। তারপর হচ্ছে আমাদের ক্ষারীয় মাধ্যমে থাকলে হলুদ বর্ণ, আর কমলা, নিরপেক্ষ কোনো মাধ্যমে থাকলে সেটা আমাদের কমলা। এটাই গুগলে দেখা হয়েছে, আমি তোমাদের স্ক্রিনশট যদি পারি এতে সংযোগ করে দিবনি। আর সংযোগ না করলে তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো। এরপরে প্রশ্নটা কি বলছে? একটি মোলার দ্রবণের মোলারিটি হিসাবের জন্য নিম্নের কোন নিয়ামকটির প্রয়োজন হয় না? মোলারিটি হিসাবের জন্য, আচ্ছা আমরা খেয়াল করো, আমরা সূত্র কি জানি? মোলারিটি এস সমান জানি হচ্ছে 1000 W/MV, এটাই তো আমরা জানি, তাই না? এখানে প্রয়োজন হয়, ডাব্লু সমান কার প্রয়োজন হয়? দ্রবের ভরের প্রয়োজন হয়, ঠিক আছে? এটা দ্রবের ভর, ঠিক আছে? আমাদের কি কি প্রয়োজন হয় সেটা আমরা দেখে নেই। এম কি? আণবিক ভর, ঠিক আছে? আণবিক ভর, অর্থাৎ দ্রবের আণবিক ভর। এই ভিটা কি? ভিটা হচ্ছে আমাদের দ্রবণের আয়তন, ঠিক আছে? দ্রবণের আয়তন। এখন তাহলে আমাদের কোনটা মিলল না? এই যে তাহলে কোন নাম্বারটা? দ্রবের আণবিক ভর বা পারমাণবিক ওজন, এই যে এটা। তারপর হচ্ছে দ্রবের পরিমাণ মানে দ্রবের ভর লাগে। তারপর দ্রবণের মোট আয়তন, এই যে দ্রবণের মোট আয়তন, এটাও লাগে। কিন্তু দ্রাবকের আণবিক ওজন, আমাদের কি দ্রাবকের আণবিক ওজন লাগে? দ্রাবকের কি কোনো ভর-টর লাগে? এরকম কোনো কিছু আছে? লাগে না কিন্তু, তাই এটা আমাদের সঠিক উত্তর হবে না। তাহলে আগে খেয়াল করবা যে আমাদের প্রশ্নে কি কি আছে, ওইটা যেটার ভিতর না থাকবে, ওইটার ভিতর অন্যটা না থাকলে পারে সেটা উত্তর হবে, ঠিক আছে? বা ওইটার ভিতর যেটা না থাকবে সেটা উত্তর হবে। কি উল্টা পাল্টা বলা শুরু করছি। আচ্ছা দেখো, কপার 2+, এখন কি বলছে? কপার 2+, দাঁড়াও একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে কপার 2+, এই একটু কপার 2+, আর হচ্ছে জিঙ্ক 2+, মিশ্রণের অম্লীয় দ্রবণে সালফিউরিক
হাইড্রোজেন সালফেট চালনা করলে কিসের অধক্ষে পড়বে? হাইড্রোজেন সালফেট চালনা করলে আমাদের H2S। অর্থাৎ এখন খেয়াল করো, আমাদের যে সক্রিয়তা সিরিজ আছে, সেই সক্রিয়তা সিরিজে সবার উপরে থাকে হচ্ছে গিয়ে আমাদের জিঙ্ক জিঙ্ক, তারপর থাকে হাইড্রোজেন, তারপর হচ্ছে গিয়ে কপার থাকে। আমরা পড়ছি না, হাই কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়। তাহলে হাইড্রোজেনের পর কপার আছে, আর হাইড্রোজেনের উপরে হচ্ছে আমাদের জিঙ্ক আছে। তাহলে প্রতিস্থাপন কে কাকে করতে পারে? এই কপার কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, অর্থাৎ উপরে যেটা থাকে সেটাকে প্রতিস্থাপন করা যায়। এই হাইড্রোজেন জিঙ্ককেও প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু জিঙ্ক কখনো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। ঠিক আছে, জিঙ্ক কখনো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, কিন্তু হাইড্রোজেন জিনকে প্রতিস্থাপন করতে পারে। তেমনি কপার, যেহেতু হাইড্রোজেন আর নিচে আছে, তাই কপার টু প্লাস হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এইচ টু, সরি, কপার সালফেট তৈরি করতে পারবে। ঠিক আছে, কপার সালফেট তৈরি করতে পারবে। বিক্রিয়াটা আমি একটু দেখাই দেই, এখানে বিক্রিয়াটা দেখা দিলে তোমাদের জন্য উপকার আসবে। একটু ওয়েট করো। দেখো, এখানে হচ্ছে কপার টু প্লাস, এখানে জিঙ্ক টু প্লাসও আছে, জিঙ্ক টু প্লাস আছে, এখানে আমাদের হচ্ছে হাইড্রোজেন সালফেট আছে। তাহলে আমাদের বিক্রিয়া করে তৈরি করবে, এই কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কপার সালফেট তৈরি করবে। তারপর হচ্ছে এখানে জিঙ্ক জিঙ্ক অমনি থাকবে, মানে এটা পরিবর্তন হবে না। আর এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এটা। ঠিক আছে, এটা আমাদের বিক্রিয়া। নিম্নের কোনটি ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় না? এখানে হচ্ছে মিথানল উত্তর হবে। কারণ কি, মিথানল একটা বিষাক্ত পদার্থ, এটা তোমরা পড়ে আসো। সরি, মিথানল একটা হচ্ছে বিষাক্ত পদার্থ। এটাকে এটাকে আমাদের মিথানল আমাদের অনেক বিষাক্ত পদার্থ হয়, এটা সংকেতটা আমি ভুলে গেলাম এই মাত্র। মানে মাঝে মাঝে এমন কিছু ভুলে যায় যেগুলো বলার মতো না। তো এই মিথানল আমাদের কোনো প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করে না, কারণ এটা আমাদের অনেক বিষাক্ত পদার্থ। কোন দ্রবণে কণার আকৃতি সর্বাপেক্ষা ক্ষুদ্র থাকে? প্রকৃত দ্রবণ, অর্থাৎ যেটা ভালোভাবে দ্রাবকের সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেটা আমাদের কি, একটা পাত্র হলে এটা খুব ভালোভাবে মিশে যায়, তাহলে সেটা আমাদের কি হবে? প্রকৃত দ্রবণ। আর এই প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমাদের দ্রবণের মানে কণার আকৃতি, দ্রবণের কণাগুলা যে আছে, ধরো চিনি, চিনি পানির ভিতর মিশাইলে পারে, যখন প্রকৃত একবারে ভালোভাবে মিশে যায়, তখন কণাগুলো একদম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র থাকে। এটা হচ্ছে আমাদের কথা। তারপরেরটা আছে, প্রশ্নটা দেওয়া আছে হাইড্রোক্লোরিক কি করছে? হাইড্রোক্লোরিক পানির সাথে বিক্রিয়া করছে। ঠিক আছে, বিক্রিয়া করার পর আমাদের কি তৈরি করছে? হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে, হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে, আর হচ্ছে ক্লোরাইড আয়ন তৈরি করছে। এখন বিক্রিয়াটিতে হাইড্রোক্লোরিক এর অনুবন্ধী ক্ষারক কি? আচ্ছা, হাইড্রোক্লোরিক এর অনুবন্ধী ক্ষারক বলতে, আচ্ছা, হাইড্রোক্লোরিক কি এক ধরনের অ্যাসিড না? অর্থাৎ অ্যাসিড। এখন অ্যাসিড হাইড্রোজেন মাইনাস করবে, মাইনাস করার পর যেটাতে পরিণত হবে সেটাই অনুবন্ধী ক্ষারক। একটা অ্যাসিড হাইড্রোজেন মাইনাস করার পর, হাইড্রোজেন ত্যাগ করার পর যেটা পরিণত হবে, তাহলে হাইড্রোক্লোরিক হাইড্রোজেন ত্যাগ করলে পরে ক্লোরাইড থাকে। এই ক্লোরাইডটা কি হবে? আমাদের অনুবন্ধী ক্ষারক। ঠিক আছে, এটা আমাদের অনুবন্ধী ক্ষারক হবে। 70 নাম্বার। নিচের কোন কোয়ান্টাম সংখ্যাগুলি দ্বারা 4f অরবিটাল বোঝায়? কোন কোয়ান্টাম সংখ্যাগুলি দ্বারা 4f বোঝায় বলতো? 4f মানে কি? 4f, তাহলে n সমান আমাদের কত হবে? 4। আর n সমান যদি 4 হয়, তাহলে আমাদের l এর মান কত হবে? 0, 1, 2, 3 হবে, তাই না? n মাইনাস ওয়ান, l এর মান কি? n মাইনাস ওয়ান না, 0 থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে আমাদের 0, 1, 2, 3 হবে। এখন 0 জন্য হচ্ছে আমাদের s, 1 এর জন্য আমাদের হচ্ছে পি, আর 2 এর জন্য হচ্ছে আমাদের ডি, আর এফ এর জন্য আমাদের এফ হয়। ঠিক আছে, তাহলে আমাদের এর 4 আর 3 হবে। ঠিক আছে, 4 আর 3 হবে। নিচের কোন যৌগটি উভধর্মী অক্সাইড? খেয়াল করো, আগে কোন কোন যৌগগুলো উভধর্মী অক্সাইড সেগুলো আমরা একটু জেনে আসি। উভধর্মী অক্সাইড হচ্ছে আমাদের ডাই অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড, সর্বপ্রথম এটা লিখবা, এটা উভধর্মী অক্সাইড। তারপর জিঙ্ক অক্সাইড, এটা আমাদের জিঙ্ক অক্সাইড, এটা আমাদের, সরি, জিঙ্ক অক্সাইড, এটা আমাদের উপধর্মী অক্সাইড। তারপর লেড অক্সাইড, এটা আমাদের উপধর্মী অক্সাইড। টিন অক্সাইড, এটা আমাদের উপধর্মী অক্সাইড। সিলিকন টেট্রা অক্সাইড, ঠিক আছে, এটা আমাদের সিলিকন অক্সাইড, সিলিকন টেট্রা অক্সাইড, এটা আমাদের উভধর্মী অক্সাইড। তারপর আমাদের হচ্ছে বেরিলিয়াম অক্সাইড, এটা আমাদের উভধর্মী অক্সাইড। অর্থাৎ এইগুলো আমাদের বেরিলিয়াম অক্সাইড এগুলো আমাদের উভধর্মী অক্সাইড। তাহলে এগুলোর ভিতর আমাদের এই অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড এটা পড়ে, ডাইঅ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, কার্বন ডাই অক্সাইডও অনেক সময় উভধর্মী হিসেবে ক্রিয়া করে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডও অনেক সময় উভধর্মী হিসেবে ক্রিয়া করে, উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে, তবে মোর অ্যাপ্রোপ্রিয়েট ডাইঅ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড।
এখানে কোনোটা সংকেত ভুল হতে পারে, কিন্তু সংকেতটা একটু স্কিপ করো। তোমরা তো জানো এগুলা সংকেত। সংকেত মৌলের পারমাণবিক ওজন সমান, কিন্তু পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা আলাদা হলে কি বলা হয়? আচ্ছা, পারমাণবিক সংখ্যা যদি হয় তাহলে পারমাণবিক সংখ্যা যদি একই হয় তাহলে তাহলে আইসোটোপ হবে, ঠিক আছে? আইসোটোপ অর্থাৎ আইসোটোপ হয় যার সেটা আইসোটোপ হবে যেটার আমাদের প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে? তারপর আমাদের হচ্ছে গিয়ে নিউট্রন সংখ্যা, নিউট্রন অর্থাৎ হচ্ছে গিয়ে নিউট্রন নিউট্রন যদি আমাদের সমান হয়, ঠিক আছে, এটা সমান, পারমাণবিক সংখ্যা সমান হলে আইসোটোপ, নিউট্রন সংখ্যা সমান হলে সেটা হচ্ছে আমাদের আইসোটোন, ঠিক আছে? আইসোটোন। ভর সংখ্যা সমান হলে, ভর সংখ্যা বা ওজন সমান হলে আমাদের কি হবে, সেটা হচ্ছে আইসোবার, ঠিক আছে? আইসোবার। আর যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়, ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে সেটা আমাদের কি হবে, সেটা হচ্ছে আমাদের আইসো ইলেকট্রন, ঠিক আছে? আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে বলছে পারমাণবিক ওজন সমান, তার মানে এটা আমাদের এই যে এটা হবে ভর সংখ্যা সমান, তাহলে আমাদের এটা আইসোবার হবে। এরপরে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নগুলো অনেকে দেখে ভয় পায়, কিন্তু এইগুলো খুব সহজ, সবচেয়ে সহজ প্রশ্নগুলো এটা যদি তুমি নিয়ম জানো। এখানে একটা ঘনমাত্রা দেওয়া আছে 0.001 মোলার হাইড্রোক্লোরিক দেওয়া আছে। এটার পিএইচ কত? পিএইচ হবে হচ্ছে দশমিকের পর কয়টা সংখ্যা আছে? তিনটা সংখ্যা আছে, তাহলে এটার পিএইচ হবে তিনটা। এখন যদি এই 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে পিএইচ কত হবে? পিএইচ হবে হচ্ছে এটার নর্মাল পিএইচ হবে, পিওএইচ হবে হচ্ছে 3 তখন, আর পিএইচ হবে তখন 14 - 3 সমান 11 হবে। বুঝতে পারছো? এটা 11 হবে, কিন্তু এখন হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে এটা আমাদের 3 হবে। আচ্ছা, নিচের কোন যৌগটি লুইস অ্যাসিড নয়? লুইস অ্যাসিড কোনগুলো আগে সেটা তোমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। লুইস অ্যাসিড সেগুলা, লুইস অ্যাসিড নয় হচ্ছে মানে হচ্ছে ক্ষারক, লুইস ক্ষারক। লুইস ক্ষারক কোনগুলা? যেগুলা হচ্ছে ইলেকট্রন প্রদান করে, ইলেকট্রন প্রদান করে, ঠিক আছে? ইলেকট্রন প্রদান করে সেগুলো হচ্ছে আমাদের লুইস ক্ষারক, ঠিক আছে? লুইস ক্ষারক, লুইস ক্ষারক। ইলেকট্রন প্রদান করলে লুইস ক্ষারক হবে, লুইস ক্ষারক হবে আমাদের ইলেকট্রন প্রদান করলে। এখন খেয়াল করো, আমাদের যে যৌগগুলো আছে, বোরন, ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড আর হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, এই সবগুলো যৌগেরই কম বেশি সবাই ইলেকট্রন প্রদান করে, কিন্তু শুধুমাত্র বেরিয়াম যেটা, এটা হচ্ছে সবার ইলেকট্রন ইলেকট্রন মাইনাস করা অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি থাকে। তাই এটা আমাদের বেরিয়াম ক্লোরাইড, এটা আমাদের সঠিক উত্তর হবে। কেন বেরিয়াম ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি থাকে? দেখো, বেরিয়ামের সর্বশেষ কক্ষপথটা অনেক বড় হয়, ঠিক আছে? অনেক বড় থাকে, ঠিক আছে? এটা এই কারণে মানে অনেকগুলো কক্ষপথ থাকে, তাই ইলেকট্রনের শেষের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে এর বেশি অসুবিধা হয় না। তোমরা এই বেরিয়ামের অবস্থানটা দেখো পর্যায় সারণীতে, তাহলে বুঝতে পারবা। দেখো আমাদের 75 নম্বর প্রশ্নটা বলছে 100 মিলিলিটার 0.1 মোলার গ্লুকোজ দ্রবণে কত গ্রাম গ্লুকোজ আছে? তাহলে কত গ্রাম গ্লুকোজ আছে এটা সমান আমরা জানি হচ্ছে সমান SVM ডিভাইডেড বাই 1000, তাই না? SVM ডিভাইডেড বাই 1000। এস কত দেওয়া আছে আমাদের 0.1, তার মানে 1/10। ভি কত দেওয়া আছে 100 মিলি। তারপর হচ্ছে আমাদের এম কত দেওয়া আছে 180, দেওয়া নাই তো, এটা হচ্ছে গ্লুকোজের, এটা মুখস্থ রাখতে হবে, গ্লুকোজের আণবিক ভর 180, ঠিক আছে? তারপর ইন্টু 1000, 1000 তো নিচে এমনি ছিল। এই 100 দ্বারা 1000কে ভাগ করলে 10 হয়, 10 দ্বারা এই এক শূন্য কাটা যায়, আর 10 দ্বারা আবার 18কে ভাগ করলে 1.8 গ্রাম হয়, ঠিক আছে? 1.8 গ্রাম হবে। তাহলে আমাদের কত গ্রাম গ্লুকোজ আছে? 1.8 গ্রাম। নিচের কোন যৌগটি সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায়? সাবান শিল্পে উপজাত হিসেবে আমাদের গ্লিসারিন পাওয়া যায়। সেটা হচ্ছে তোমরা যখন বিক্রিয়াটা দেখবা তখন জবে যোগে একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াতে তোমরা এটা মুখস্থ করতে পারবা, যে পড়তে পড়তে পারবা বা পড়ে আসছো, নিচের কোন যৌগটি সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের গ্লিসারিন, ঠিক আছে? পেরিওডিক টেবিলের মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? পেরিওডিক যে টেবিল আছে সেইখানে সবচেয়ে সবার ডানে এবং সবার উপরে থাকে হচ্ছে আমাদের ফ্লোরিন। তাই আমাদের ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, এটা আমাদের 4 হয়। আর হচ্ছে আমাদের এর ফ্লোরিনের আগে আছে আমাদের অক্সিজেন, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা আছে 3.5। তারপর ফ্লোরিনের নিচেই আছে আমাদের ক্লোরিন, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা আমাদের 3.5। আর ক্লোরিনের নিচে আছে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আহ, ব্রোমিন আছে, তারপর আছে আমাদের আয়োডিন আছে। এই আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, সম্ভবত 2.5, একটু এটা দেখে নিও, এটা একটু দেখে নিও। আর এই তিনটা ঠিক আছে। তাহলে আর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা আমাদের ফ্লোরিনের হয়। ফ্লোরিনেরটা মুখস্থ রাখলে হবে, বাকিগুলোর দরকার নাই।
আর অক্সিজেনেরটা মুখস্থ রাখলে রাখতে পারো। নিচের কি বলছেন, নিচের কোনটি জটিল যৌগ? নিচের কোনটি জটিল যৌগ? এখানে খেয়াল করো, আমাদের যে লিগ্যান্ড আছে, এখানে লিগ্যান্ড কি কি আমরা জানি, কি কি লিগ্যান্ড হয়। অ্যামোনিয়া একটা লিগ্যান্ড, তারপর পানি একটা লিগ্যান্ড, তারপর হচ্ছে সায়ানাইড একটা লিগ্যান্ড, এই তিনটা হচ্ছে লিগ্যান্ড। আর একটা আছে লিগ্যান্ড, সেটা আমার মনে নাই এই মুহূর্তে। আমাদের চারটা লিগ্যান্ড আছে, এই চারটা লিগ্যান্ড যে যৌগের ভিতর থাকে সেটা আমাদের জটিল যৌগ গঠন করে, ঠিক আছে? সেটা আমাদের জটিল যৌগ গঠন করে। তাহলে এখানে আমাদের অ্যামোনিয়া লিগ্যান্ড আছে খ নাম্বারে, তাহলে এটা আমাদের জটিল যৌগ। আমাদের, ও সরি, আরেকটা হচ্ছে ক্লোরাইড, ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন, তাহলে এই চারটা যেটার ভিতর থাকবে সেটা আমাদের জটিল যৌগ। এখন অ্যামোনিয়া আছে খ নাম্বারে, সিলভার, অ্যামোনিয়া দুইটা, আর ক্লোরাইড, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা জটিল যৌগ। এখন বলতে পারো গ নাম্বারে তো ও সিএল মাইনাস আছে। আসলে ও এখানে তো ও সিএল মাইনাস আছে, শুধুমাত্র ক্লোরাইড থাকলে সেটা আমাদের জটিল যৌগ হবে কিনা সেটা আমাদের চিন্তার থাকতো, ঠিক আছে, আমাদের মনে রাখার মানে তখন চিন্তা ভাবনা করা যাইতো আর কি। নিচের কোন যৌগটি অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক হিসেবে কাজ করে? এটা হচ্ছে আমাদের টলুইনটা হচ্ছে গিয়ে একমাত্র যৌগ যা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হিসেবে কাজ করে, বুঝতে পারছো? এই টলুইনের সংজ্ঞা হচ্ছে গিয়ে এই যে বেনজিনের ওপর একটা হাইড্রোজেনের পরিবর্তে CH3 থাকে, এটা হচ্ছে আমাদের টলুইন। এটা হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম হিসেবে ক্রিয়া করে। আমাদের সবগুলো প্রশ্ন মোটামুটি শেষ। আশা করি তোমরা সবগুলো প্রশ্ন ভালোভাবে বুঝতে পারছো। সবগুলো প্রশ্ন আশা করি ভালোভাবে বুঝতে পারছো, কোনো সমস্যা। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলের ভিতর যে দেখতে পারো অনেকগুলো প্রশ্ন, হিউজ পরিমাণ প্রশ্ন তোমাদের সমাধান করে দেওয়া হয়েছে। তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান এখানে পেতে পারো। তো তোমাদের যদি প্রয়োজন হয় চ্যানেলটা, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখন তো মাত্র অল্প কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে। তবু এখন পর্যন্ত মনে হয় 27 কি 28টা ভিডিও দেওয়া হয়েছে। এই ভিডিওগুলো দেখলে পরে এই সবগুলো ভিডিও তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য। এই সবগুলো ভিডিও তুমি যদি দেখো, আমি তোমাকে এনশিওর করতে পারি, তুমি যদি সবগুলো ভিডিও দেখো এবং নিজে নিজে একটু প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি কৃষি গুচ্ছের সর্বশেষের সিটটা হলেও তুমি পাবা আশা করা যায়। তবে তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে। আমি এখান থেকে জাস্ট ভিডিও করতেছি, এর মানে এই না যে আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিতে পারলাম। এটা সে অস্বীকার করার কিছু নাই। সবগুলা প্রশ্ন ভালোভাবে পড়বে, আশা করি নিজে নিজে প্র্যাকটিস করবে। আর এরপর তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ের বা কোথাকার প্রশ্নের সমাধান লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানায় দিও। আমি সেই প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে তোমাদের সাথে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটির 2017 এবং 18 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সমাধান করে দেখাবো। তোমরা ইতিমধ্যে জানো চ্যানেলের ভিতর আমি বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ প্রায় অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং সেগুলোর উত্তর তোমাদের সাথে শেয়ার করি। তো সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে 17 এবং 18 শিক্ষাবর্ষের সিবাসু, যেটাকে সংক্ষেপে বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র নিয়ে আসছি। এর আগে আমি তোমরা চ্যানেলের ভিতর যে দেখতে পারো, এটা একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টের ভিতর আমি 2018 এবং 19 শিক্ষাবর্ষের প্রশ্নপত্রের সমাধান দিয়েছি অলরেডি, আজকে 17 এবং 18। তো চলো কথা বেশি বাড়াবো না, আজকে সরাসরি ভিডিওতে চলে যাব।